সাপ্লাই চেন নামটা শুনলেই মনে হয় খুব জটিল কিছু, তাই না? কিন্তু এটাই হলো আমাদের চারপাশের পৃথিবীর এক অদৃশ্য ইঞ্জিন যা সব কিছুকে সচল রাখে। চলুন আজকে আমরা এর রহস্যটা একটু ভেদ করার চেষ্টা করি। আমরা জানব সেই সব থিওরি আর মডেল সম্পর্কে যা আমাদের কেনা প্রতিটি জিনিসের যাত্রাকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এই দৃশ্যটা কিন্তু আমাদের সবারই খুব চেনা। দোকানে গিয়ে দেখা গেল তাক একদম ফাঁকা। কিন্তু কেন? কারণটা কি? এর উত্তর কিন্তু কোনো দুর্ঘটনা নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে এক বিশাল, জটিল ব্যবস্থা। আসলে এর পেছনে একটা সুনির্দিষ্ট সিস্টেম কাজ করে। তো আজকে আমরা প্রথমে বোঝার চেষ্টা করব এর পেছনের কেনটা, মানে মূল নীতিগুলো কি, আর তারপর দেখব এটা বাস্তবে কিভাবে কাজ করে, মানে এর প্রায়োগিক দিকগুলো। তো চলুন প্রথমে সেই বড় বড় আইডিয়াগুলো একটু দেখে নেওয়া যাক, যা সাপ্লাই চেনের বিভিন্ন আচরণের পেছনের কারণগুলো আমাদের সামনে পরিষ্কার করে দেবে। সাপ্লাই চেনের দুনিয়ায় একটা খুবই মজার কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যেটাকে বলা হয় বুলহুইপ ইফেক্ট। ভাবুন তো, ক্রেতার চাহিদায় সামান্য একটু পরিবর্তন হলো, কিন্তু সেই ছোট ঢেউটাই সাপ্লাই চেনের উপরের দিকে যেতে যেতে কিভাবে একটা বিশাল সুনামিতে পরিণত হয়। ভাবুন তো, একটা লম্বা চাবুক হাতে নিয়ে কবজিটা শুধু একটুখানি নাড়ালেন, কিন্তু দেখুন চাবুকের ডোগায় গিয়ে কি প্রচণ্ড একটা শব্দ হলো। সাপ্লাই চেনেও ঠিক এই ঘটনায় ঘটে। ছোট্ট একটা পরিবর্তনও শেষে গিয়ে বিশাল আকার ধারণ করে। ব্যাপারটা একটু সহজ করে ভাবা যাক। ধরুন কোনো একজন ক্রেতা দোকান থেকে রোজকার চেয়ে একটা দুই বেশি কিনলেন। ব্যাস, দোকানদার ভাবলেন, আরে চাহিদা তো বাড়ছে, উনি সাথে সাথে একটু বেশি করে অর্ডার দিয়ে দিলেন। সেই অর্ডার দেখে গোদাম কর্তৃপক্ষ ভাবল, বাজারে মনে হয় দইয়ের চাহিদা তুঙ্গে, তারা অর্ডার দিল আরও অনেক বেশি। আর ফ্যাক্টরি, তারা তো ভাবল নতুন কোনো ট্রেন্ডই শুরু হয়ে গেছে, তাই তারা রীতিমতো উৎপাদনের একটা ঝড় বয়ে দিল। ফলাফল কি হল? বাজারে দইয়ের দন্যা, যা আসল চাহিদার চেয়ে অনেক অনেক বেশি। আচ্ছা, এবার আসা যাক আরেকটা দারুণ তত্ত্বে, থিওরি অফ কনস্ট্রেন্টস বা টিওসি। এর মূল কথা হল, যে কোনো সিস্টেমের গতি তার সবচেয়ে দুর্বল বা ধীর অংশটার উপর নির্ভর করে। পুরো সিস্টেমকে দ্রুত করতে হলে ওই দুর্বল অংশটাকেই আগে ঠিক করতে হবে। ধরুন কয়েকজন মিলে বালির প্রাসাদ বানাচ্ছে। এখন একজন বালি আনছে, একজন পানি দিচ্ছে। কিন্তু যে লোকটা প্রাসাদের টাওয়ার বানাচ্ছে, সে যদি আস্তে কাজ করে, তাহলে বাকিরা যতই দৌড়ঝাঁপ করুক না কেন, পুরো কাজটা কিন্তু ওই একজনের গতির উপরেই আটকে থাকবে। এই ধীরগতির ব্যক্তিই হল সিস্টেমের বটলনেক বা বাধা। তো এই বাধা কাটানোর জন্য টিওসি আমাদের 5টা ধাপের একটা চক্রের কথা বলে। প্রথমে বাধাটা খুঁজে বের করতে হবে, তারপর সেটার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে, এরপর বাকি সব কাজকে সেটার সাপোর্টে লাগাতে হবে এবং প্রয়োজনে ওই বাধাটাকে উন্নত করতে হবে। একটা সমাধান হলে নতুন বাধা সামনে আসবে, আর উন্নতির এই চক্র চলতেই থাকবে। এবার যে নিয়মটার কথা বলবো, সেটা শুধু সাপ্লাই চেন না, জীবনের অনেক ক্ষেত্রেই কাজে লাগে। এটাকে বলে পারেটো প্রিন্সিপাল বা সহজ কথায় 80-20 রুল। এর মূল কথা হল, আমাদের বেশিরভাগ ফলাফলই আসে খুব অল্প কিছু কারণ থেকে। ৮০ আর ২০ মনে হচ্ছে তো দুটো সাধারণ সংখ্যা, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে আসল রহস্যটা। এই সহজ অনুপাতটা আমাদের বলে দেয় ঠিক কোন জায়গাটায় মনোযোগ দিলে সবচেয়ে বেশি ফল পাওয়া যাবে, মানে কম পরিশ্রমে বেশি কাজ। উদাহরণ হিসেবে ভাবা যাক, একটা কোম্পানির যত বিক্রি হয় তার প্রায় ৮০ ভাগই আসতে পারে হাতে গোনা ২০ ভাগ প্রোডাক্ট থেকে। তার মানে কি, ওই ২০% পণ্যের দিকেই কিন্তু সবচেয়ে বেশি নজর দেওয়া উচিত, তাই না? এটাই প্যারেটো প্রিন্সিপালের আসল জাদু। বেশ, আমরা তো কেনর উত্তরগুলো পেলাম। এখন তাহলে চলুন কিভাবে এর জগতে ঢোকা যাক। এই মডেলগুলো হলো সেই সব প্র্যাকটিক্যাল টুলস যা ওই থিওরিগুলোকে বাস্তবে কাজে লাগাতে সাহায্য করে। সাপ্লাই চেনের দুটো একদম বেসিক মডেল আছে, পুশ আর পুল। পুশ মডেলে কি হয়, কোম্পানিগুলো আগে থেকেই আন্দাজ করে নেয় বাজারে কি চলবে, আর সেই অনুযায়ী জিনিস বানিয়ে বাজারে ঠেলে দেয়। যেমন ধরুন বেকারির দোকানগুলো, ওরা তো সকালে উঠেই রুটি বানিয়ে ফেলে, তাই না? ক্রেতা আসার অপেক্ষায় থাকে না। আর পুল মডেলটা হলো ঠিক তার উল্টো। এখানে ক্রেতা অর্ডার করার পরেই জিনিস বানানো শুরু হয়। যেমন ধরুন নিজের পছন্দ মতো ডিজাইনের কোনো ফার্নিচার বানাতে দিলে যেমন হয়, এখানে ক্রেতার অর্ডারটাই প্রোডাকশন সিস্টেমটাকে টেনে নিয়ে যায়। জাস্ট ইন টাইম বা জেআইটি নামটা শুনলেই কেমন একটা ধারণা পাওয়া যায়, তাই না? টয়োটার হাত ধরে এই মডেলটা পুরো ইন্ডাস্ট্রিতে একটা বিপ্লব এনে দিয়েছিল। এর মূল কথাই হলো, কোনো অপচয় চলবে না। যখন যা দরকার ঠিক তখনই সেটা তৈরি হবে বা এসে পৌঁছাবে, এক বিন্দু কমও না, বেশিও না। ব্যাপারটা অনেকটা একজন সেরা সুশি শেফের মতো। ভাবুন তো, তিনি কি মাসের পর মাস রান্না করার জন্য মাছ জমিয়ে রাখেন? একদমই না। প্রতিদিন সকালে ঠিক যতটুকু দরকার ঠিক ততটুকুই তাজা মাছ তার কাছে এসে পৌঁছায়।
জেআইটি সিস্টেমটাও ঠিক এভাবেই কাজ করে। এতে অপচয় প্রায় হয় না আর কোয়ালিটিও থাকে সেরা। জেআইটির সুবিধা তো অনেক, যেমন ইনভেন্টরি রাখার খরচ প্রায় থাকেই না, জিনিসপত্র পুরনো হয়ে যাওয়ার ভয় কমে, আর প্রোডাকশনে কোনো সমস্যা হলে সেটা সাথে সাথে ধরা পড়ে যায়। কিন্তু এর একটা বড় ঝুঁকিও আছে। এখানে ভুলের কোনো জায়গা নেই। ধরুন সাপ্লায়ার যদি মাল পাঠাতে 1 ঘন্টাও দেরি করে, তাহলে কিন্তু পুরো প্রোডাকশন লাইনটাই বন্ধ হয়ে যেতে পারে। তাই এর জন্য খুব ভরসামন্দ সাপ্লায়ার থাকাটা জরুরি। তো এই সব কিছুর পর এখনকার জটিল দুনিয়ায় সাপ্লাই চেইন ম্যানেজ করার জন্য কী ধরনের আধুনিক ব্লুপ্রিন্ট ব্যবহার করা হয়, চলুন সেটা দেখি। SCOR মডেলটাকে বলা যেতে পারে সাপ্লাই চেইনের ডিকশনারি বা একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। এটা একটা স্ট্যান্ডার্ড ফ্রেমওয়ার্ক যা দিয়ে যে কোনো সাপ্লাই চেইনকে একইভাবে বর্ণনা করা, মাপা এবং মূল্যায়ন করা যায়। এর মধ্যে 6টা মূল ধাপ আছে: পরিকল্পনা করা, জিনিসপত্র জোগাড় করা, তৈরি করা, ডেলিভারি দেওয়া, ফেরত নেওয়া আর এই সব কিছু চালানোর জন্য প্রয়োজনীয় সিস্টেম তৈরি করা। এর ফলে পৃথিবীর যে কোনো দুটো কোম্পানি সাপ্লাই চেইন নিয়ে একদম একই ভাষায় কথা বলতে পারে। আগেকার দিনে ব্যবসার সাফল্য মানেই ছিল শুধু লাভ লাভ আর লাভ, মানে শুধু টাকা। কিন্তু এখন সময় বদলেছে। ট্রিপল বটম লাইন বা টিবিএল মডেল আমাদের বলছে যে আসল সাফল্যকে মাপতে হবে 3টা দিক থেকে। এই 3টা স্তম্ভ কি কি? মানুষ, ধরিত্রী আর মুনাফা। মানে একটা সফল সাপ্লাই চেইনকে শুধু লাভ করলেই চলবে না, তাকে তার কর্মী আর সমাজের প্রতিও দায়িত্বশীল হতে হবে, আর পরিবেশের উপর তার খারাপ প্রভাব কমাতেও হবে। এখনকার সচেতন গ্রাহক আর ইনভেস্টররা কিন্তু এমন কোম্পানিকে সাপোর্ট করে যারা এই 3টা ব্যাপারেই সিরিয়াস। তো এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? এই যে এতগুলো থিওরি আর মডেলের কথা বললাম, এগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় থাকার জিনিস নয়। এগুলো আসলে আমাদের চারপাশের পৃথিবীকে দেখার জন্য এক নতুন চশমার মতো। আসল ব্যাপারটা হলো এগুলো শুধু কিছু একাডেমিক আইডিয়া না, এগুলো হলো সমস্যা সমাধানের দারুণ সব টুলস। এগুলো দিয়ে স্ট্র্যাটেজি প্ল্যান করা যায় আর আমাদের চারপাশের এই যে জটিল সিস্টেমগুলো, সেগুলোকে আরও পরিষ্কারভাবে বোঝা যায়। এখন থেকে যখন রাস্তার মোড়ে কোনো ডেলিভারি ট্রাক দেখা যাবে বা কোনো দোকানের তাক খালি চোখে পড়বে, তখন হয়তো এর পেছনের এই অদৃশ্য সিস্টেমগুলো আমাদের চোখে পড়বে। এখন প্রশ্ন হলো, এই নতুন দৃষ্টি দিয়ে এরপর কি লক্ষ্য করা যাবে?